গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করলেন প্রধান উপদেষ্টা। রাতে ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদে। বিশ্ব দরবারে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। অনেক দূরে এগিয়েছে এনসিপি গণ অধিকারের একীভূত হওয়ার আলোচনা। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। তারুণ্য নির্ভর দলে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের আশা। রাজধানীতে সিএনজি অটোরিকশা চালক বেশে ছিনতাই। নির্জন স্থানে নিয়ে যাত্রীকে কুপিয়ে জখম। অভিযুক্তকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য, সতর্ক হওয়ার পরামর্শ। অক্টোবরেই শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। ৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। ২০৩০ সালে পুরোদমে চালুর আশা। এবং বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান মাহমুদ আব্বাসের। ধ্বংস করবে দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে, আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ আখ্যা। সকালের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দেশে স্বৈর শাসনের অবসান ঘটিয়ে যুব সমাজ জাতির নতুন গতিপথ নির্ধারণ করে তার হাতে সংস্কার ও গণতান্ত্রিক রূপান্তরের দায়িত্ব তুলে দিয়েছে। বৃহস্পতিবার জাতিসংঘের সাইডলাইনে শ্রম ও মানবাধিকার এবং যুব বিষয়ক ৩টি উচ্চ পর্যায়ের আলোচনায় অংশ নেন সরকার প্রধান। বলেন, প্রযুক্তির অগ্রযাত্রায় কৃত্রিম বুদ্ধিমত্তা এসেছে, কিন্তু তা সামাল দেয়া কঠিন হয়ে পড়েছে। নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী এবং আলবেনিয়া ও বতসোয়ানার প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রধান উপদেষ্টা। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে যুব বিষয়ক বিশ্ব কর্মপরিকল্পনার ৩০ বছর পূর্তি উপলক্ষে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কোন পরিস্থিতিতে সরকার প্রধানের দায়িত্ব নিয়েছেন তা তুলে ধরেন। বাংলাদেশের গণতন্ত্র ও সংস্কার যাত্রায় তরুণদের ভূমিকার কথাও স্মরণ করেন সরকার প্রধান। Half the population are 180, 90 million are under the age of 27. It's a very young population. It tells us something. Last year, in Bangladesh, we witnessed an extraordinary power of youth. They rose with courage to end years of autocracy, reset our nation's course, and entrusted me with the responsibility of steering reforms and democratic transition. এরপর মানবাধিকার সংস্থা OHCHR এর আয়োজনে সবার জন্য মানবাধিকার, সর্বত্র মানবাধিকার শীর্ষক উচ্চ পর্যায়ের সভায় বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি কৃত্রিম বুদ্ধিমত্তা এবং ভবিষ্যতে আসা প্রযুক্তির অপব্যবহার বন্ধে এই ধরনের প্রযুক্তি নিয়ন্ত্রণের উপায় বের করার উপর গুরুত্ব দেন। Freedom to say anything, a massive way. So where does our freedom go? Which freedom are we protecting now? স্থানীয় সময়ে বৃহস্পতিবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে ডাচ প্রধানমন্ত্রী ডিক চুকের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। এ সময় বন্যা ও নদী ব্যবস্থাপনা, সামুদ্রিক প্রযুক্তি এবং বস্ত্র ও কৃষি খাতে নেদারল্যান্ডের সহযোগিতা চান প্রফেসর ইউনূস। পরে বতসোয়ানার প্রেসিডেন্ট দুমা গিডিয়নের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। বিকেলে আলবেনিয়ার প্রেসিডেন্ট বাজরাম বেগাজের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, দ্বিপাক্ষিক সবগুলো বৈঠকেই গুরুত্ব পেয়েছে আসন্ন নির্বাচন প্রসঙ্গ। যারাই আমাদের বন্ধু তারা এটা জানতে চায় যে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রানজিশনটা কিরকম হচ্ছে সে বিষয়ে জানতে চান। তো তখন এই প্রসঙ্গ, তো এই বিষয়গুলো আসে, ইলেকশন কিরকম হবে, ইলেকশন উত্তর কি হবে। সফরের চতুর্থ দিনে সন্ধ্যায় শ্রম অধিকার বিষয়ক উচ্চ পর্যায়ের এক বৈঠকেও অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সফরে এসে চতুর্থ দিনেও ব্যস্ত সময় অতিবাহিত করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিন তিনি 3টি দ্বিপাক্ষিক বৈঠক এবং 3টি উচ্চ পর্যায়ের সভায় যোগ দেন। এসব বৈঠক এবং সভায় বৈশ্বিক, আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ নানা বিষয়ে কথা বলেছেন সরকার প্রধান। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এদিকে আজ রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, ভাষণে আগামী নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন সরকার প্রধান। সেই সঙ্গে সংস্কার কর্মসূচি ও ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা তুলে ধরবেন বিশ্ব দরবারে। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট।
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন চলছে। বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা অধিবেশনের মূল বিতর্ক পর্বে বক্তব্য রাখছেন। শুরুর দিকে রাষ্ট্রপ্রধান এবং পরে সরকার প্রধানরা বক্তব্য রাখার সুযোগ পান অধিবেশনে। এরই অংশ হিসেবে নিউ ইয়র্কের স্থানীয় সময় শুক্রবার দুপুরের আগে ভাষণ দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সময় সংবাদকে জানিয়েছেন, অধিবেশনে প্রফেসর ইউনূস তার বিগত ১ বছরের শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ডের বর্ণনা তুলে ধরবেন। পাশাপাশি গণতন্ত্রের উত্তরণের পথে সরকার প্রধান যে আন্তরিক তা স্পষ্ট হবে বিশ্ব দরবারে। ভাষণে বাংলাদেশের আগামীর নির্বাচন নিয়ে বিশ্ব নেতাদের সুনির্দিষ্ট বার্তাও দেবেন প্রধান উপদেষ্টা। হাই লেভেল সেগমেন্ট যে ৩-৪ দিনে, ওখানে ২৬ তারিখে উনি তার বক্তব্য রাখবেন। সেটার আপনারা তখন জানতে পারবেন যে এক্স্যাক্টলি কি। এটাতে তো ন্যাচারালি তার সরকারের যেই এজেন্ডা সেটা সম্বন্ধে উনি বলবেন। পররাষ্ট্র উপদেষ্টা জানান, বৈশ্বিক ও অভ্যন্তরীণ নানা ইস্যুতে জাতিসংঘে বাংলাদেশের অবস্থান পরিষ্কার করবেন প্রফেসর ইউনূস। সেই সঙ্গে বিশ্ব দরবারে তুলে ধরবেন বাংলাদেশের আগামীর রূপরেখা। ডে 1 থেকেই তো মূল লক্ষ্য ছিল যে কিছু রিফর্ম এবং তারপরে একটা ভালো নির্বাচন করে নির্বাচিত যারা হবেন, জনগণ যাদেরকে ভোট দেবে তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করা। আমি মনে করি যে এটা এই মুহূর্তে ওনার জন্য, এটা ওনার নিজেরও এটাই সবচেয়ে বড় যেটা ওনার এজেন্ডা, এবং সেটাই উনি করার চেষ্টা করবেন এবং সেটাতে আন্তর্জাতিক সম্প্রদায়কে উনি কনভিন্স করার চেষ্টা করবেন। এদিন ভাষণের পর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও অংশ নেবেন প্রধান উপদেষ্টা। দ্বিপাক্ষিক বৈঠক করবেন বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে। সরকার প্রধান হিসেবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে এটাই কি হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের শেষ অধিবেশন? রোহিঙ্গা সংকট, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, গাজায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, সেই সঙ্গে আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। বিশ্ব দরবারে কি বলবেন প্রধান উপদেষ্টা? এখন তাই দেখার অপেক্ষা। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার আলোচনা এগিয়েছে অনেক দূর। নুরুল হক নূর দেশে ফিরলে আনুষ্ঠানিক বৈঠকে বসতে পারেন দুই দলের শীর্ষ নেতারা। তারুণ্য নির্ভর দলগুলো একসঙ্গে রাজনীতির মাঠে থাকলে জন আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে মনে করেন এনসিপি ও গণ অধিকার পরিষদের নেতারা। বিস্তারিত সানবির রূপলের রিপোর্টে। বেশ কিছুদিন ধরে রাজনীতির মাঠে নয়া মেরুকরণের গুঞ্জন চলছে। নির্বাচন সামনে রেখে দলগুলোর মধ্যে টানাপোড়েন থাকলেও ভেতরে ভেতরে প্রায় সবাই নিজেদের মধ্যে হিসাব নিকাশ করছে। কেউ কেউ দলের প্রার্থীও ঘোষণা করেছে। পুরানো জোট ভেঙে বিএনপি জামায়াত এখন আলাদা শক্তি। বিএনপি জোট সঙ্গীদের নিয়ে নির্বাচনের ছক কষছে। জামায়াত আছে একক সত্তায়। ইসলামী দলগুলোর জোট হচ্ছে কিনা এর উত্তর এখনো মেলেনি। এর মধ্যে অভ্যুত্থান থেকে জন্ম নেয়া দল এনসিপি ও 18-র কোটা আন্দোলনের পর সৃষ্ট রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ কি একীভূত হচ্ছে, এমন গুঞ্জন চাউর হয়েছে। এর সম্ভাবনা দুই দলের নেতারা উড়িয়ে দেননি। মধ্যমপন্থী যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা সাম্প্রতিক সময়ে প্রতিষ্ঠিত হয়েছে বা প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের মধ্যেও অনেকটাই আমাদের মধ্যে একটা মিল আছে। রাজনৈতিক কর্মসূচি, চিন্তার জগতে, আদর্শিক জায়গা থেকে, ভবিষ্যৎ ভিশনের দিক থেকে। তো আমরা মনে করি এই তারুণ্যের শক্তিগুলো যদি ঐক্যবদ্ধ হয়, এই শক্তিগুলো যদি ইউনাইটেড হয়, তাহলে দেশ ও জাতির জন্য মঙ্গল। এবং দেশের মানুষ চায় যে বাংলাদেশের এই যে দ্বিদলীয় বৃত্ত, এই বৃত্ত থেকে বের হতে। আমরা একটা মধ্যমপন্থী গণতান্ত্রিক শক্তিগুলোর একটা আলাদা বলয় তৈরি করতে চাই। তো এবং এইটা করলে বেশিরভাগ আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষের আকাঙ্ক্ষা হচ্ছে এই ধরনের একটা মানে অ্যালায়েন্স হোক, যেখানে কিনা মধ্যমপন্থা এবং গণতান্ত্রিক শক্তিগুলো একসাথে থাকবে। এখন নানা ইকুয়েশন থাকে রাজনীতিতে, সবকিছু শেষ পর্যন্ত হবে কিনা, এটা ব্যাটে বলে মিলবে কিনা, এটা আসলে আরেকটু সময় দিলে আমরা বুঝতে পারবো। গণ অধিকার পরিষদ আগেই নিবন্ধন পেয়েছে। এনসিপি আছে নিবন্ধনের অপেক্ষায়। দলের কাঠামো ও উদ্দেশ্যের মিল খুঁজে তারুণ্য নির্ভর দল দুটির নেতারা বলছেন, সবার অধিকার নিশ্চিতে মধ্যমপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক নতুন ধারা জনগণের আকাঙ্ক্ষা। দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক আলাপে কাঠামো নিয়ে আলোচনা হচ্ছে। একীভূত হলে নাম ও নেতৃত্বের মতো বিষয়গুলো নিয়ে কথা হয়নি। তবে এসব আলোচনার ফলাফল এখনই চূড়ান্ত বলা যাবে না। এই বিষয়গুলো আরেকটু সময় নিয়ে আমাদেরকে দেখতে হবে। বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ আরেকটু সিরিয়াস হয়ে উঠেছে। এটা আরেকটু কিছুদিন পরে দেখতে হবে যে এটা কতটুকু পর্যন্ত আগায়। তরুণরা যেহেতু গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, আর গণ অধিকার পরিষদ এবং এনসিপি যেহেতু তরুণদের দল,
তো তরুণরা এক হয়ে কাজ যেন করা হয় এরকম একটা আলোচনা ছিল। ওই আলোচনাটাই এখন যেটা আপনারা শুনতে পাচ্ছেন, দলীয় ফোরামে আলোচনা হবে, আলোচনার পরে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত জানানো হবে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর চিকিৎসা নিতে সিঙ্গাপুরে অবস্থান করছেন। তিনি ফিরে আসার পর এ বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নেতারা। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। শাপলা প্রতীক না দেয়া হলে প্রয়োজনে রাজপথে আন্দোলনের মাধ্যমে তা আদায় করেই এনসিপি আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে, এমন মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বৃহস্পতিবার রাতে হবিগঞ্জে এনসিপি আয়োজিত জেলা কমিটির সমন্বয় সভা শেষে কথা বলেন তিনি। আমরা স্পষ্ট করে আমাদের জায়গা থেকে বলেছি, শেষবারের মতো বলছি, শাপলা কোনো জাতীয় প্রতীক না, জাতীয় প্রতীকের একটা পার্ট। জাতীয় প্রতীকের পার্ট ধানের শীষ বা ধানের ছোড়া, তারা, এগুলো অন্যান্য রাজনৈতিক দলের মার্কা আছে। শাপলা একটা জাতীয় ফুল, কিন্তু জাতীয় ফল কাঠামো একটা রাজনৈতিক দলের মার্কা আছে। আমরা সকল আইনগত প্রক্রিয়া চেক করে এটা চেয়েছি। আমরা বিশ্বাস করি যে এনসিপিকে শাপলাই মার্কা দেওয়া হবে, আমরা শাপলা মার্কা নিয়ে আগামী নির্বাচনে অংশ নিব। পেশা ছিনতাই, কিন্তু রাতের ঢাকায় ধারণ করেন সিএনজি চালকের বেশ। যাত্রীকে সিএনজিতে উঠিয়ে গন্তব্যে পৌঁছার আগেই নির্জন স্থানে লুটে নেন সর্বস্ব। সম্প্রতি রাজধানীর কাওলায় 17 বছরের এক কিশোরীর সঙ্গে ঘটে এমন ঘটনা। সিএনজিতে তুলে এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে লুট করা হয়। এ ঘটনায় জড়িত এনায়েত হোসেন রবিন নামের এক ছিনতাইকারীকে গ্রেফতারের পর জানা যায় চাঞ্চল্যকর তথ্য। র্যাব বলছে রবিন এর আগেও এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বিস্তারিত মাসুদুর রহমানের রিপোর্টে। 21 সেপ্টেম্বর ভোর 4:10 রাজধানীর উত্তরা জসিমউদ্দিন রোডের বান্ধবীর বাসা থেকে জন্মদিনের পার্টি শেষ করে গোরানের বাসায় ফিরতে বেরিয়েছিলেন এক কিশোরী। গোরানের উদ্দেশ্যে আরেক বান্ধবীকে নিয়ে যাত্রা শুরু করেন রবিনের সিএনজিতে করে। পথে বান্ধবীকে নামিয়ে দেন সেই কিশোরী। এবার সেই কিশোরীকে নিয়ে একলা ছুটতে থাকে সিএনজি। এয়ারপোর্ট পেরিয়ে কাওলার কাছাকাছি আসতেই ঘটে বিপত্তি। চালক রবিন জানায় সিএনজি নষ্ট হয়ে গেছে। এক পর্যায়ে গাড়িতে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র বের করে সর্বস্ব ছিনিয়ে নেয় রবিন। পিছনের ইয়ে তুলে একটা ছুরি বের করে ওর পাশে বসে পড়ছে আর গলার মধ্যে ধরছে। তখন আমার মেয়ে বলছে যে তোমার যা লাগে নিয়ে যাও, কিন্তু আমার ক্ষতি করো না। তখন সে মেয়ে অনেক জোরে জোরে চিল্লাচিল্লি করছে যেন আশেপাশে কেউ এসে ওর হেল্প করে। মোবাইল মানিব্যাগ ছিনিয়ে নেবার পরও সেই কিশোরীকে অস্ত্রের মুখে নেশাজাতীয় কিছু খাওয়ানোর চেষ্টা করে রবিন। এতে বাধা দিলে অস্ত্র দিয়ে আঘাত করা হয়, গুরুতর জখম হয় হাতে। এ সময় রবিনকে ধাক্কা দিয়ে ফেলে চিৎকার করে সেই কিশোরী। লোকজন ছুটে এলে সিএনজি নিয়ে পালিয়ে যায় রবিন। পথচারীরা আহত কিশোরীকে উদ্ধার করে নিয়ে যায় ঢাকা মেডিকেলে। হাতে সেলাই পরে 26টি। 2 দিন আইসিইউতে লড়াইয়ের পর কিছুটা সুস্থ হয়েছে ভুক্তভোগী। রক্তক্ষরণ অনেক হয়েছে, প্রায় 2-2.5 ঘন্টা লাগছে যাইতে ঢাকা মেডিকেল। ওখানে ব্লাড দেওয়া হয়েছে, আমি ব্লাড দিছি, আরও 2টা ব্যাগ দেওয়া লাগবে। এখন মোটামুটি আল্লাহর রহমতে আছে, কিন্তু অবস্থা তেমন একটা ইয়ে না। পুরুষ লোক দেখলেও ভয় পায় আর কি। সেই ঘটনায় মামলা দায়েরের পর সাহায্য চাওয়া হয় র্যাবেরও। সিএনজিতে ওঠার ও ছিনতাইয়ের ঘটনাস্থলের কোনো সিসিটিভি ফুটেজ না থাকায় বেগ পেতে হয় র্যাবকে। তবে ভুক্তভোগী কিশোরী সিএনজিতে একটি ছবি তুলে রেখেছিল, যদিও সেটিতেও গাড়ির নম্বর ছিল অস্পষ্ট। সেটি ধরেই কাজ শুরু করে র্যাব। কাছাকাছি নম্বরে 4টি সিএনজি খুঁজে উত্তরা থেকে সবুজবাগ রুটে শুরু হয় তল্লাশি। এয়ারপোর্ট থেকে গোরান রোডে যে সিএনজিগুলো চলাচল করে, আমরা মহাখালীতে আমাদের গোয়েন্দাদের ওখানে নিয়োজিত করি। 2 দিন ধরে গোয়েন্দারা প্রতিটা সিএনজি পর্যবেক্ষণ করে, এবং পর্যবেক্ষণ করতে করতে আমরা কাছাকাছি 2-3টা সিএনজির সন্ধান পাই। যে মাঝের দুটো ডিজিট অমিল ছিল, এরকম ডাউটফুল 3-4টা সিএনজিকে আমরা টার্গেট করি। 2 দিনের টানা তল্লাশির পর খোঁজ মেলে সেই সিএনজির। রাজধানীর মহাখালী এলাকা থেকে সিএনজি সহ আটক করা হয় চালক বেশি ছিনতাইকারী রবিনকে। জিজ্ঞাসাবাদে সম্পৃক্ততার কথা স্বীকার করে রবিন। আসামিকে আমরা হেফাজতে নেই। হেফাজতে নিয়ে আমরা যখন বাদীকে এই আসামির ছবি প্রেরণ করি, বাদী এই আসামিকে কনফার্ম করে যে আসামি অপরাধটা করেছে। অবশ্যই তার অপরাধ আগে আছে। আমরা তার সহযোগী যারা এই চক্রের সদস্য, তাদেরকে আমরা শনাক্ত করছি এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান পরিচালনা করব। শুধু রাজধানীর উত্তরা কাওলা বা এয়ারপোর্ট রোড নয়, 300 ফিট সহ বেশ কিছু এলাকায় রাতের আধারে এসব সিএনজি চালক হয়ে ওঠে দুর্ধর্ষ। যে কারণে বাড়তি সতর্কতার পাশাপাশি রাতের ঢাকায় চলাচলের ক্ষেত্রে ব্যবহৃত পাবলিক ট্রান্সপোর্টের ছবি তুলে স্বজনদের কাছে পাঠানোর পরামর্শ র্যাবের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।
৬,৫০০ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হওয়ায় অক্টোবর মাসেই শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল শেড এবং ইয়ার্ড নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৫,৫০০ কোটি টাকার পাশাপাশি বাকি ১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আরও ১০,০০০ কোটি টাকার সিভিল ওয়ার্ক সহ যন্ত্রপাতি কেনার কাজও শুরু হবে দ্রুতই। শাখাউত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্তত ৪ বছর আগেই ৯,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি টার্মিনাল শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। মাতারবাড়ি টার্মিনালটা যখন হবে তখন আপনারা জানেন যে এখানে প্রায় ১৩ থেকে ১৪ মিটার ড্রাফটের জাহাজ আসবে। এখানে প্রায় বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র ১০ মিটারের ড্রাফটের জাহাজ আনতে পারি এবং প্রায় ২ থেকে ২,৫০০ টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি ৭ থেকে ৮,০০০ টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। তো এটা একদিক দিয়ে দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখবে। ১৭,০০০ কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে ৫,৫০০ কোটি টাকা, যন্ত্রপাতি কেনা হবে ৯০০ কোটি টাকার, আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে ৬,৫০০ কোটি টাকায়। এর মধ্যে জাপানি প্রতিষ্ঠান জায়গা দিচ্ছে ৫,৫০০ কোটি এবং বাকি ১,০০০ কোটি টাকার যোগান দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ৪৬০ মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত ১০,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। ২০৩০ সালে ১১ লাখ এবং ২০৪১ সালে ২৬ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। লজিস্টিক্স হাবকে আরও কার্যকরী করতে গেলে বন্দরের কার্গো হ্যান্ডলিং এবং কার্গোর ক্যাপাসিটিও বাড়াইতে হবে। তো সেটার জন্য আমাদের যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, তো এখন এই কার্গো থেকে আসবে, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত ১ দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী ২০৩০ সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সবুজ বিনিয়োগে পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, এমনই মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। কর্মক্ষেত্র নিরাপদ হয়েছে উল্লেখ করে এবার রফতানি বাজার বাড়াতে ব্র্যান্ডিং বাংলাদেশে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব 10টি তৈরি পোশাক কারখানার মধ্যে 9টিই রয়েছে বাংলাদেশে। মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক 263 সবুজ কারখানা রয়েছে এদেশেই। এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা আশুলিয়ার 4A ইয়ার্ন ডাইং। দেশের অন্যতম রপ্তানি আয়ের এই ঘাটতি শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং বিশ্বে দায়িত্বশীল ও সবুজ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। টিম গ্রুপের এই কারখানাটিতে কাজ করেন ৭৫০০ শ্রমিক, প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। বেতনের স্যালারি 1 তারিখেই দিয়ে দেয় মালিকে। বেতন মাতৃকালীন ছুটিটাও আমরা পাই। বাচ্চা একটু বড় থাকলে এখানে আমাদের অফিসে রাখার সুযোগ আছে। প্রত্যেকটা ফ্লোরে একজন করে ওয়েলফেয়ার অফিসার আছেন। আমাদের মূল কাজই হচ্ছে ওয়ার্কারদের বিভিন্ন সুযোগ সুবিধা এনশিওর করা। বৃহস্পতিবার এই কারখানাটি পরিদর্শনে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। ঘুরে দেখেন পোশাক তৈরির বিভিন্ন ধাপ, কথা বলেন শ্রমিক কর্মকর্তাদের সঙ্গে, জানান সবুজ শিল্পায়নে রেকর্ড গড়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। The economy of Bangladesh. I was very pleased to visit this morning the factory here for two reasons. First of all, it's a very modern factory. I was impressed
by what I saw. And then, of course, also because this factory is producing for brands in Switzerland, how you can combine business success with sustainable development. ফোরে ডাইং কর্তৃপক্ষ জানায় সুইজারল্যান্ড সহ ইউরোপে চীন নির্ভরতা কমিয়ে বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে দরকার মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিং। আজ পর্যন্ত কোনো কাস্টমার আমাদেরকে ছেড়ে যায় নাই বিকজ অফ আওয়ার সার্ভিস, ডেলিভারি, কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। তৈরি পোশাক সহ বাংলাদেশের শীর্ষ রপ্তানি গন্তব্য ইউরোপ, যে বাজার থেকে আসে মোট পণ্য রপ্তানি আয়ের অর্ধেকের বেশি। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মালিকরা। বৃহস্পতিবার রাত 10টার দিকে হঠাৎ কাউন্টার থেকে বাস বন্ধের ঘোষণা দেয়া হয়। সংশ্লিষ্টরা জানান, রাজশাহী থেকে ঢাকায় প্রতি ট্রিপে একজন চালক 1250 টাকা, সুপারভাইজার 500 টাকা এবং চালকের সহকারী 400 টাকা পান। সম্প্রতি তারা বেতন বাড়ানোর দাবিতে আন্দোলন শুরু করলে তা কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। সংকট নিরসনে গত 23 সেপ্টেম্বর ঢাকায় শ্রমিক পক্ষ ও মালিক পক্ষের সভা হয়। সিদ্ধান্ত হয় রাজশাহী থেকে ঢাকা চলাচলে প্রতি ট্রিপে একজন চালক 1750, সুপারভাইজার 750 ও সহকারী 700 টাকা পাবেন। শুক্রবার থেকে তা বাস্তবায়নের কথা ছিল। তার আগেই বৃহস্পতিবার রাতে মালিকপক্ষ বাস বন্ধ করে দেয়। এদিকে আগাম ঘোষণা ছাড়াই হঠাৎ রাতের বেলা বাস বন্ধ করে দেয় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস স্ট্যান্ডে আছেন রিপোর্টার মওদুদ রানা, সরাসরি যাচ্ছি তার কাছে। সামনেই সনাতনী যারা ধর্মাবলম্বী রয়েছে তাদের সবচেয়ে বড় দুর্গোৎসব, এবং অন্যদিকে আজকে শুক্রবার অর্থাৎ শুক্র এবং শনিবার ছুটির দিন। এই উপলক্ষে কিন্তু যারা বিভিন্ন জায়গায় যাবেন, রাজশাহী থেকে দূর দূরান্তে যাবেন, তাদের অন্যতম ভরসার স্থল ট্রেন এবং বাস। ট্রেন এবং বাসে এখন সেই প্রচণ্ড পরিমাণে ভিড়, টিকিট পাওয়া খুবই কষ্টকর। এই পরিস্থিতিতে গতকাল রাতে হঠাৎ করে কোনো ঘোষণা ছাড়াই পরিবহন যাত্রীবাহী বাস বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আমরা যেটি দেখেছি, ভোর থেকে শত শত মানুষ বাস স্ট্যান্ডে এসছেন, তারা কাউন্টারগুলো বন্ধ দেখে তারা ফেরত গেছেন বা অন্য কোনোভাবে তারা ঢাকায় বা সিলেট, চিটাগাংয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তবে সাধারণ মানুষ বারবার যেটি বলছেন যে এটি একটি নেক্কারজনক ঘটনা, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই এই বাস চলাচল বন্ধ করে দেয়া। আমরা যতটুকু জানতে পেরেছি যে এর আগে যারা শ্রমিকরা ছিলেন তারা তাদের কর্মবিরতি পালন করার কারণে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এবং নাটোর থেকে ঢাকা রুটে বাস চলাচল বন্ধ ছিল, কিন্তু এবার এটি বন্ধ করেছেন মালিক পক্ষ এবং সেটি অনির্দিষ্টকালের জন্য। কবে নাগাদ আসলে এই বাস চলাচল শুরু হবে সেটি এখন পর্যন্ত জানা যায়নি। আপনাকে জানিয়ে রাখি যে সম্প্রতি যারা শ্রমিকরা ছিলেন তারা আন্দোলন করছিলেন, তারা বলছিলেন তারা একটি বাস ঢাকায় নিয়ে যাওয়ার কারণে একজন চালক, একজন সহকারী, একজন সুপারভাইজার যে টাকা পান সেটি আসলে খুবই কম এবং তাদের চলতে খুব কষ্ট হয়। সে কারণে তারা আন্দোলন করে তাদের যে বেতন সেটি বাড়ানোর দাবিতে আন্দোলন করছিলেন। এরই প্রেক্ষিতে গত 23 সেপ্টেম্বর ঢাকায় একটি বৈঠক হয়। সেই বৈঠকে একজন বাস চালকের বেতন 500 টাকা বাড়িয়ে 1750 টাকা করা হয়। একজন যিনি সুপারভাইজার থাকেন তার 250 টাকা বাড়িয়ে তার বেতন প্রত্যেকটি টিপে 750 টাকা করা হয় এবং যিনি বাসের চালকের সহকারী অর্থাৎ হেল্পার থাকেন 300 টাকা বাড়িয়ে তার বেতন ধরা হয় 700 টাকা প্রত্যেকটি টিপের জন্য। এবং এই বাড়তি টাকা আজকে থেকেই মূলত দেওয়ার কথা ছিল, কিন্তু বাস মালিক পক্ষ সেই বাড়তি টাকা দেবে না এমন একটি ঘোষণা দেন এবং সেই ঘোষণার প্রেক্ষিতেই গতকাল রাতে আসলে বাস চলাচল বন্ধ করে দেন। আমরা দেখছি যে সকাল থেকেই সাধারণ মানুষ এখানে আসছেন এবং তারা কাউন্টারগুলো বন্ধ পাচ্ছেন। আমরা কথা বলেছিলাম এখানে কাউন্টারে, তারা যেটি বলছেন যে এখানে যেহেতু মালিক পক্ষ বাস চালাবে না সেহেতু তাদের কিছু করার নাই, তারা যাত্রীদের টাকা ফেরত দিচ্ছেন এবং যাত্রীরা যেটি বলছেন যে তারা টাকা ফেরত পাচ্ছেন, বাট যে ভোগান্তি সেই ভোগান্তি আসলে তারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। রাজশাহী থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মওদুদ রানা। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সর্ববৃহৎ স্টেশন মুন্সিগঞ্জের নিমতলা রেলওয়ে স্টেশনে এখন কোনো ট্রেন ভিড়ছে না। রেল সিগন্যালের যন্ত্রপাতি চুরির কারণে রেল চলাচল করছে অতি ঝুঁকি নিয়ে ম্যানুয়াল পদ্ধতিতে। আর এই স্টেশনে কন্টেইনার ডিপো স্থাপনে বৃহত্তর বাণিজ্য কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনাও আটকে আছে।
নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। পদ্মা সেতু রেল সংযোগ বিশেষ উচ্চতায় নিয়ে গেছে দ্রুতগতির রেল নেটওয়ার্ক। এই প্রকল্পের 20টি স্টেশনের মধ্যে ভাঙার পর সবচেয়ে বড় স্টেশন মুন্সিগঞ্জের সিরাজদি খান উপজেলার নিমতলা স্টেশন। কিন্তু এই স্টেশনে দ্রুত গতির রেল চলতে সমস্যা হচ্ছে, তাই গতি কমিয়ে দিয়ে হাতের সিগন্যাল নিয়ে ধীরে ধীরে অতিক্রম করতে হয়। স্টেশনটি চালু হলেও গত 6 মাস ধরে কোনো ট্রেনই যাত্রা বিরতি দিচ্ছে না। এই সুযোগে সিগন্যালের যন্ত্রপাতি চুরি হয়ে গেছে, তাই ট্রেন চলাচল করছে অতি ঝুঁকি নিয়ে। শুধু মাঝখানের লাইন চালু রাখা হয়েছে, আর দুপাশে প্ল্যাটফর্মের লাইনে মরিচা ধরে গেছে। মেইনটেনেন্স ওয়ার্কশপ সুবিধা সম্বলিত শত কোটি টাকার স্টেশনটি এখন অচল পড়ে আছে। স্টেশন আছে কিন্তু এখন ট্রেন তো থামতেছে না, এইটা স্টেশন দেওয়ার তো কোনো মানে হইতেছে না। 5000 টনের উপর ধান উৎপাদন হয়, মিষ্টি কুমড়ো উৎপাদন হয়, কোথাও নেওয়া যায় না। পার্শ্ববর্তী অনেক গ্রাম অঞ্চল আছে, এখান থেকে ঢাকা অনেক সুন্দরভাবে যাওয়া যায়। স্টেশন বিল্ডিং ছাড়াও গ্যাংহাট, ডরমেটরি ভবন সবই বন্ধ প্রায়। এক প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য নির্মাণ করা ফুটওভার ব্রিজও ব্যবহার হয় না। স্টেশন ঘিরে কন্টেইনার ডিপো পরিকল্পনাও আটকে আছে। অদূর ভবিষ্যতে যে পরিকল্পনা আছে, ওই পরিকল্পনা বাস্তবায়ন হলে এগুলো সচল হয়ে যাবে। আমাদের জনবলের সংকটের কারণে আমরা সমস্ত স্টেশনগুলো এখনো চালু করতে পারিনি এবং কোচ প্রাপ্তির সাপেক্ষে এই রুটে আরো অধিক সংখ্যক ট্রেন পরিচালনা করা হবে। সিগন্যাল কম্পিউটার বেসড ইন্টারলকিং সিবিআই সিস্টেম যুক্ত থাকলেও তা কোনো কাজে আসছে না। কমলাপুর থেকে 27 কিলোমিটার দূরত্বের আরিয়ালবিল এলাকায় প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ এই স্টেশনে কোনো ট্রেন থামছে না, চলে যাচ্ছে এইভাবেই। মুন্সিগঞ্জের নিমতলা থেকে নাসিরুদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। দুর্গাপূজা মানেই আনন্দ আর মহোৎসব, আর এই আনন্দের অন্যতম উপকরণ ঢাক, ঢোল, তবলা সহ নানা ধরনের বাদ্যযন্ত্র। তাই মণ্ডপে মণ্ডপে প্রতিমা সাজানোর পাশাপাশি বাদ্যযন্ত্র তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মানিকগঞ্জের কারিগররা। বর্তমানে প্লাস্টিকের বাদ্যযন্ত্রের কারণে হারাতে বসেছে জৌলুস। তবে পেশা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। রমজান আলীর ক্যামেরায় ইউসুফ আলীর রিপোর্ট। ঠুকঠাক শব্দে কাঠ থেকে ঢাক, ঢোল, তবলা ও খোল তৈরি করছেন কারিগররা। সকাল থেকে রাত পর্যন্ত তাদের এই কর্মযজ্ঞ। দরজায় কড়া নাড়ছে দুর্গাপূজা। 28 সেপ্টেম্বর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। আর এই উৎসবের সবচেয়ে বেশি চাহিদা এসব বাদ্যযন্ত্রের। এ কারণে মানিকগঞ্জের ঘিওর উপজেলার 5টি গ্রামের 5 শতাধিক পরিবার প্রতি বছরের মতো এবারও ব্যস্ত বাদ্যযন্ত্র তৈরিতে। তাদের এই যন্ত্র স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। তবে উপকরণের মূল্য বেশি হওয়ায় বাপদাদার এই পেশায় আগ্রহ হারাচ্ছেন অনেকে। পুজোর জন্য একটু চাহিদা আছে, পুজো ছাড়া মোটেই চলে না। মরে শিখছিল, ওইটাই আমরা ধরে রাখছি, ওইটাই আমরা করতেছি। কুরিয়ার সার্ভিসে আমরা পাঠিয়ে থাকি, ঢাকায় পাইকারি দিয়ে থাকি, সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিতে পারবো। বর্তমান তো এগুলা পয়সা পাইতেছি না আমরা, গাছের দাম বেশি, আমার তো পোষায় না। বাদ্যযন্ত্র নির্মাণের এই পেশা টিকিয়ে রাখতে নানা উদ্যোগ নেওয়ার কথা জানায় সমাজসেবা অধিদপ্তর। 23-24 অর্থবছরে প্রায় 500 জন অনগ্রসর জনগোষ্ঠীকে প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন প্রকল্প থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এবং তাদেরকে এককালীন 18,000 টাকা করে অনুদান দেওয়া হয়েছে। এবং আমরা প্রমোট করতে চাই বা আমরা চাই যেন তারা অনগ্রসর না থেকে আমাদের মেন স্ট্রিমের জনসাধারণের মতো তাদের জীবন উন্নয়ন করুক এবং তারা শুধু এই পেশার সাথে সাথে তাদের যেন মেন পড়ালেখা করে বা তার পরিবার যেন শিক্ষিত হয়ে দেশের জাতির গড়ার পেছনে ভূমিকা রাখতে পারে। সমাজসেবা অধিদপ্তরের তথ্য মতে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় 2 যুগ আগেও এ পেশায় 1000-এর বেশি পরিবার জড়িত ছিল, তবে দিন দিন তা কমে আসছে। সময় সংবাদ, মানিকগঞ্জ। গাছ আলু চাষে বিপ্লব ঘটিয়েছে কিশোরগঞ্জের কৃষকরা। কম খরচে বেশি লাভ হওয়ায় অসময়ের এই সবজির আবাদে ঝুঁকছেন চাষিরা। এই আলুর চাষ সারা দেশে ছড়িয়ে দিতে বীজ পাঠানো হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। দীর্ঘদিন সংরক্ষণযোগ্য হওয়ায় এই আলু রফতানির উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। নূর মোহাম্মদের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
ঘন মাচার নিচে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বড় বড় আলু। স্থানীয় ভাষায় এগুলো পান আলু বা গাছ আলু নামে পরিচিত। সাধারণত আলু হয় মাটির নিচে, কিন্তু এগুলো গাছের উপরে হওয়ায় কৃষকদের কাছে পরিচিত গাছ আলু নামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গাছ আলুর আবাদ। ধুন্দল ও চিচিঙ্গা চাষের পর একই মাচায় চৈত্র মাসে রোপণ করা হয় গাছ আলুর চারা। 3 থেকে 4 মাস পরই পাওয়া যায় ফলন। কৃষকরা জানান, গাছ আলু চাষে তেমন কোনো খরচ নেই, লাগে না সার কিংবা কীটনাশক। বর্ষার শেষ দিকে বাজারে সবজির সরবরাহ থাকে অনেক কম। এই সময়ে গাছ আলুর ফলন হওয়ায় বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। বর্তমানে বাজারে 25 টাকা কেজি গোল আলু বিক্রি হলেও গাছ আলু বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়। 30 থেকে 40 হাজার টাকা খরচ করে অনেকে পাচ্ছেন লাখ টাকা মুনাফা। ফলে দিন দিন গাছ আলু চাষে বাড়ছে আগ্রহ। নিম্নতর হলুগা 30,000, উপরেও বেতন যায়। অন্য ফসলের তুলনায় এই আলু চাষ লাভবান বেশি, যেমন খরচ কম হয়, ওষুধ কম লাগে। কৃষি বিভাগ বলছে, পুষ্টিকর ও সুস্বাদু এ সবজির চাষ দেশের অন্য জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন সহজে সংরক্ষণ করা যাওয়ায় এই আলু রপ্তানি করার উদ্যোগ নেয়ার পরামর্শ তাদের। এটা শেলফ লাইফ বেশি থাকার কারণে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফলে একটি এক্সপোর্ট কমোডিটি বা রপ্তানি পণ্য হিসাবে আমাদের দেশে পরিচিত করতে পারি। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে 3000 বিঘায় গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 500 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। এবার বায়ুমানের খবর। দেখে নেব এখনকার বাতাসের মানসূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQAir এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান: ঢাকা বিভাগের বায়ুর মান 56, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 88%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 55, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 89। রাজশাহী বিভাগে বায়ুমান 114, যা সহনীয়। আর্দ্রতা 89। সিলেট বিভাগে বায়ুর মান 58, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 95%। খুলনা বিভাগের বায়ুমান 64, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 93। বরিশাল বিভাগে বায়ুর মান 62, এটিও সন্তোষজনক। আর্দ্রতা 91। রংপুর বিভাগের বায়ুমান 99, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 79। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান 86, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 92%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো চট্টগ্রামে 55 আর সবচেয়ে খারাপ রাজশাহীতে 114। দেশের বাইরের খবর। ইসরায়েলি বসতি সম্প্রসারণে নেতানিয়াহুর পরিকল্পনা প্রত্যাখ্যান করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। নেতানিয়াহুর এই পরিকল্পনা জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে ধ্বংস করবে বলে জাতিসংঘে দেয়া ভাষণে বলেন তিনি। প্রায় 2 বছর ধরে অবরুদ্ধ উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনকে মানবতা বিরোধী অপরাধ বলে আখ্যা দেন মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজা শাসনে হামাসের ভূমিকা থাকবে না বলেও জানান ফিলিস্তিনের প্রেসিডেন্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের 80তম অধিবেশনের 3য় দিন ভার্চুয়ালি ভাষণ দেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। অভিযোগ করে বলেন, প্রায় 2 বছর ধরে গণহত্যা ও ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইসরায়েল। ভাষণে আব্বাস বলেন, ফিলিস্তিনে ইসরায়েলি বসতি সম্প্রসারণ পরিকল্পনা পশ্চিম তীরকে 2 ভাগে বিভক্ত করবে। এতে দখলকৃত জেরুজালেমকে আশপাশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি দ্বিরাষ্ট্র সমাধানের সম্ভাবনাকেও ধ্বংস করবে। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলারও নিন্দা জানান মাহমুদ আব্বাস। ভবিষ্যতে গাজার শাসন কার্যে সংগঠনটির কোনো ভূমিকা থাকবে না বলেও স্পষ্ট করেন। গাজার প্রশাসনিক কমিটির কাছে ফিলিস্তিন রাষ্ট্রের পূর্ণ দায়িত্ব দেয়া এবং জাতিসংঘের তত্ত্বাবধানে বেসামরিকদের সুরক্ষা নিশ্চিতেরও দাবি জানান মাহমুদ আব্বাস। গাজা যুদ্ধ বন্ধ, শর্তহীন মানবিক সহায়তা প্রবেশ নিশ্চিত, দুপক্ষের সব জিম্মি ও বন্দীর মুক্তি, দখলদার বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের আহ্বান জানান ফিলিস্তিনি প্রেসিডেন্ট। অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র স্বীকৃতি দেয় যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, পর্তুগাল সহ অন্যান্য দেশকে ধন্যবাদ জানান আব্বাস। কৃতজ্ঞতা প্রকাশ করেন ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা ও ন্যায্য অধিকারের পক্ষে আওয়াজ তোলা প্রতিটি গোষ্ঠীকেও।
এবারের জাতিসংঘ ভাষণে যোগ দিতে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে যুক্তরাষ্ট্র ভিসা না দেয়ায় ভার্চুয়ালি ভাষণ দেন তিনি। মৌসুমী সাথী, সময় সংবাদ। মালদ্বীপে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে দেশটির বাংলাদেশ হাইকমিশন। বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে দেশটিতে প্রবেশ করতে না বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী মালদ্বীপে কঠোরভাবে নিয়ন্ত্রিত হয়। ভ্রমণের সময় তা সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানা সহ সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য ও ছবিতে বিস্তারিত। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তা সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। টাইগারদের ব্যর্থতায় এখন আর আক্ষেপে পড়েন না সমর্থকরা, বরং নিয়মিত তীরে এসে তরি ডোবানোর পুরনো গল্পে অভ্যস্ত হয়ে গেছেন তারা। আরও একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট শেষে সমর্থকদের প্রশ্ন, কবে দায়িত্ব নিয়ে খেলতে শিখবে ব্যাটাররা? কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর? আরও একটা আন্তর্জাতিক মিশন শেষে টাইগার সমর্থকদের জন্য আরও একটা ব্যর্থতার গল্প। তবে এখন আর কোনো টুর্নামেন্ট কিংবা নির্দিষ্ট কোনো ম্যাচ ঘিরে তেমন একটা আক্ষেপ থাকে না সমর্থকদের, কারণ টাইগারদের তীরে এসে তরি ডোবানো বা খুব কম ব্যবধানে ম্যাচ হারা নতুন নয়। এসবের রীতিমতো অভ্যস্ত হয়ে গেছেন সমর্থকরা। 3 বলে যখন 2 রান দরকার তখনও যেহেতু হেরে গেছে, তাহলে আমি বলতে পারি যে এটা অনেক বড় ব্যবধান। এটা অনেক কিছু বাংলাদেশের জন্য যে 136 রান। আদার্স কোনো কান্ট্রিতে মানুষ এত জানে যে কিভাবে তীরে এসে ডুবাইতে হয়, এটা বাংলাদেশের পক্ষেই সম্ভব। এখন যে স্বপ্ন দেখতেছি, ভবিষ্যতে আর আমরা স্বপ্ন দেখবো না, ঠিক আছে? ওনারা থাকুক, আমরা থাকবো। আমরা দরকার হলে নতুন একটা টিম দরকার হলে আমরা বের করে ছাড়বো ইনশাল্লাহ। এশিয়া কাপে বাংলাদেশ পাকিস্তানের অলিখিত সেমিফাইনাল ম্যাচ নিয়ে শুরুতে সমর্থকদের প্রত্যাশা আকাশচুম্বী হলেও মুহূর্তেই সমর্থকদের সেই অলিক স্বপ্ন ভাঙান টাইগার ব্যাটাররা। ব্যাটিং ব্যর্থতা, ক্যাচ মিসের ম্যাচে জাকের মেহেদিদের নিয়ে সমর্থকদের অভিযোগের ফিরিস্তিটাও বেশ লম্বা। ক্যাচ মিস যদিও ভুগায়, তারপরে তো তার একটা ভালো একটা অ্যামাউন্টের ভিতরে আটকাইতে পারছে, কিন্তু তারপরে এই যে ব্যাটিং লাইন আপটা সবচেয়ে খারাপ করছে। তাদের ওপিনিয়ন ভালো না, তাদের ম্যানগুলো ভালো না, তারা একটা ম্যানও ভালো খেলতে পারে না। নুরুল, জাকির মনে হচ্ছে যে তারা সেরে দিয়েছে ম্যাচ, সেই জায়গায় আমরা অনেক গুড আন্ডার প্রেসারে পড়ে ম্যাচটা আর বের করতে পারি না। হারের জন্য কম বেশি সবারই দায়বদ্ধতা থাকে, তো আজকে অবশ্যই ব্যাটিং লাইন আপ একটু খারাপ হয়েছে, আর দিন শেষে আমাদের মতো দর্শকদের জন্য হতাশা নিয়ে বাড়ি ফেরা। দেশের ক্রিকেট ভক্তদের এখন একটাই প্রশ্ন, কবে শিখবে টাইগাররা? কবে শেষ হবে বাংলাদেশ ক্রিকেট দলের শিক্ষা সফর? এই যে প্রত্যেকটা টুর্নামেন্টে যেভাবে হারতেছে, হারা পরে যে শিক্ষাটা নেওয়া দরকার সেই শিক্ষাটা কখনো নিচ্ছে না, মানে তাদের শিক্ষা সফর কখনো শেষ হবে না। বাংলাদেশ একটা জেতা ম্যাচকে এই ব্যাটসম্যানরাই হারাইছে, এটার জবাব দিতে হবে জনগণকে। অনেক আশা ভরসা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বড় পর্দায় টাইগারদের খেলা দেখেছেন সমর্থকরা, তবে দিন শেষে ব্যর্থতার গল্প নিয়ে বাড়ি ফিরতে হয়েছে তাদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। একটা দেশের টপ অর্ডার ব্যাটাররা এমন দৃষ্টিকটু ব্যাটিং করতে পারে বলে বিশ্বাস হচ্ছে না ওয়াসিম আকরামের। লিটন দাস থাকলে বাংলাদেশ আরেকটু লড়াই করতে পারত বলে বিশ্বাস তার। যদিও পাক কিংবদন্তিকে মুগ্ধ করেছেন তাসকিন রিশাদ, স্মৃতি রোমন্থন করেছেন বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সোনালী অতীতকে। দুবাই থেকে আরও জানাচ্ছেন সাব্বির মিথুন। 120 বলে 136ও করতে পারা যায় না তা বিশ্বাস করা কঠিন বাংলাদেশের খেলা না দেখলে।
এরকম নিদারুণ ব্যাটিং জন্ম দিয়েছে হাসি ঠাট্টার। এমনকি পাকিস্তান কিংবদন্তিও অবাক, টেস্ট খেলুড়ে একটা দেশের টপ অর্ডার কিভাবে এত জঘন্য ব্যাটিং করে। বাংলাদেশের পরাজয়ের কারণটা ওদের ব্যাটিং। বোলিংয়ে ওরা দুর্দান্ত ছিল, পাকিস্তানকে মাত্র 135 রানে বেঁধে ফেলেছিল। পরিকল্পনাটা হওয়া উচিত ছিল নতুন বলে দেখে খেলা। পাওয়ার প্লেতে 1 উইকেট হারিয়ে 40 রান করলেও ঠিক ছিল, কিন্তু ওরা 3 উইকেট হারিয়ে ফেলেছে। পাকিস্তানের মতো সেরা পেস অ্যাটাকের বিপক্ষে সিলি শট খেলে আউট হয়েছে ব্যাটাররা, আর ক্যাপ্টেন লিটনের না থাকা ভুগিয়েছে দলকে। ম্যাচে সান্ত্বনা কেবল বোলিংটা। তাসকিন আহমেদের লাইন লেন্থে মুগ্ধতা ঝরেছে সুলতান অফ সুইং এর কণ্ঠে। প্রশংসা করেছেন রিশাদ হোসেনেরও। গত 2-3 বছরে তাসকিন খুব ইমপ্রেস করেছে। যেভাবে সে বল করে, উইকেট নেয়, সে দলের অন্যতম সেরা বলার। মুস্তাফিজ তো ভালোই, আর রিশাদকে আমি সবশেষে PSL এ বল করতে দেখেছি, সে দারুণ করেছিল। তার ভবিষ্যৎ উজ্জ্বল। বাংলাদেশে ওয়াসিমের স্মৃতির শেষ নেই। আবাহনীর হয়ে মাঠ মাতাতেন, সেসব এখন কেবলই অতীত। টাইগার ক্রিকেটের খোঁজ তেমন না রাখলেও ফার্স্ট ক্লাস ক্রিকেটের দুর্দশা অজানা নয় সাবেক এই পেসারের। বাংলাদেশকে তাদের প্রথম শ্রেণীর ক্রিকেটে নজর দিতে হবে। লাল বলের ক্রিকেট থেকে আসল ব্যাটার পাওয়া যাবে। আমি এটা বছরের পর বছর ধরে বলে আসছি। ঠিক যখন থেকে বাংলাদেশের ক্রিকেট ফলো করছি, তখন থেকেই বলছি প্রথম শ্রেণীর ক্রিকেট ঠিক করলেই সব ঠিক হয়ে যাবে। টাইগারদের ট্রফি খরা কবে কাটবে সে প্রশ্নের উত্তর দিতে পারেননি ওয়াসিম আকরাম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। গণতন্ত্রের যাত্রায় তরুণদের ভূমিকা স্মরণ করলেন প্রধান উপদেষ্টা। রাতে ভাষণ দেবেন জাতিসংঘ সাধারণ পরিষদে। বিশ্ব দরবারে তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের রূপরেখা। অনেক দূর এগিয়েছে এনসিপি গণ অধিকারের একীভূত হওয়ার আলোচনা। নূর দেশে ফিরলে হতে পারে আনুষ্ঠানিক বৈঠক। তারুণ্য নির্ভর দলে জন আকাঙ্ক্ষার প্রতিফলনের আশা। এবং রাজধানীতে সিএনজি অটোরিকশা চালক বেশে ছিনতাই। নির্জন স্থানে নিয়ে যাত্রীকে কুপিয়ে জখম। অভিযুক্তকে গ্রেফতারের পর চাঞ্চল্যকর তথ্য, সতর্ক হওয়ার পরামর্শ। এই ছিল সকালের সময়। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন সহকর্মী মাহদি ইসলাম ধ্রুব। নিবিড়, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।